খাচ্ছি, মাছ খাচ্ছি, সব খাচ্ছি, এর মধ্যে সমস্ত সার প্রয়োগ করছে যারা মারাত্মক বিষ। এটা খেলেও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে। লাম্পটাকে ফিল করতে পারি, তাহলেই নেক্সট স্টেজে ডক্টর কনসাল্ট করে আমরা জানতে পারবো। সেটা বুঝবে কি করে? মানে আমার বক্তব্য হচ্ছে যে তুই না এই বিষয়ে পড়াশোনার চক্করে আছিস তো জানতে পারবে। মানে কমন পিপল যারা একদমই কোনো কনসাস নেই, মানে স্নান করতে গিয়ে যে ওটাকে চেক করতে হয় সেই ধারণাটা। আমাদের পাড়াতে একজন মারা গেছে, ওনার ছিল গলায় ক্যান্সার। উনি বিগত এক সপ্তাহ ধরে খেতে পারছিলেন না, তো কিছুদিন পরে উনি মারা গেছে। আমার তো মনে হয় যে সিগারেট স্মোকিংয়ে মানে লাং ক্যান্সারের যে টেন্ডেন্সিটা থাকে সেটা অনেক বেড়ে যায়। সিগারেট স্মোকিং মানে যারা ডেইলি খায়, এক প্যাকেট করে ডেইলি খাচ্ছে, তাদের ক্ষেত্রে ক্যান্সার আসার চান্সেসটা অনেক বেশি থাকে। নমস্কার, আমি প্রিয়া, আর আজকে আমরা চলে এসেছি কলকাতার ব্যস্ততম জায়গা ময়দানে। তো আজকে আমরা ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো এবং জেনে নেব মানুষদের এই বিষয়ে কী ধারণা রয়েছে আর তাদের প্রতিক্রিয়া কী। চলুন দেখে নেওয়া যাক। স্যার, আপনার নাম কি? আমার নাম সুদীপ্ত বাগ। কোথা থেকে এসেছেন? শ্যামপুর থানা, হাওড়া। আচ্ছা, তো আজকে আমরা ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে কিছু প্রশ্ন করছি নর্মাল পার্সনদের। তো আপনাকেও কিছু প্রশ্ন করবো, আপনি যেটুকু জানেন তো সেইটুকু একটু ইনফরমেশন দিলে ভালো। তো আমি বলতে চাই প্রথম যে প্রশ্নটা, আপনি বা আপনার পরিবারে কেউ কি ক্যান্সারে আক্রান্ত হয়েছে? না না। আচ্ছা, ক্যান্সার সম্পর্কে আপনি কী জানেন বা এর বিভিন্ন ধরন সম্পর্কে কী জানেন? ক্যান্সার সম্বন্ধে আমি যেটা জানি, ক্যান্সার অনেক রকম হতে পারে। কারো ব্লাড ক্যান্সার, কারো কোনো মাংসপেশি থেকে ক্যান্সার, কারো গলার কণ্ঠে ক্যান্সার, এইভাবে অনেক কিছু হতে পারে। তো ক্যান্সার সম্বন্ধে অতটা নলেজ নেই, তবু মানে আশেপাশের যেটুকু শুনি, কারো ব্লাড ক্যান্সার, মানে ব্লাড খারাপ হয়ে গেছে, তার মানে ব্লাডের সঙ্গে ক্যান্সার। কারো রিসেন্টলি আমাদের পাড়াতে একজন মারা গেছে, ওনার ছিল গলায় ক্যান্সার। উনি বিগত এক সপ্তাহ ধরে খেতে পারছিলেন না, তো কিছুদিন পরে উনি মারা গেছে। আচ্ছা, তো মানে উনি কোথা থেকে চিকিৎসা করাতেন বা কী ধরনের চিকিৎসা উনি করাতেন সেই সব বিষয়ে আপনি কি কিছু জানেন? না, সেই সব বিষয়ে আমি ঠিক জানি না, তবে কলকাতা মেডিকেলে উনি কিছুদিন ভর্তি ছিলেন, তবে লাস্টে যে চলছিল শুনেছিলাম। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে ক্যান্সার যে রোগটা হয় এর জন্য কী ধরনের জীবনযাপন আমাদের পরিবর্তন করা উচিত? জীবনযাপন বলতে আমাদের কিছু খাওয়া দাওয়ারের লাইফস্টাইলটা সবথেকে প্রথম চেঞ্জ করতে হবে। খাওয়া দাওয়ারের লাইফস্টাইলটা সেটা কী ধরনের? সে ধরুন আমরা বেশি হাইজিন ফুড খাই, যেমন আমি এক্ষুনি খেয়ে আসলাম, আচ্ছা, এটা ত্যাগ করতে হবে। আর তারপরে আমাদের আমরা যেইভাবে থাকি সেই লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা কলকাতার তথা ভারতবর্ষের সেরা অন্যতম ট্যুরিস্ট স্পটে, এবং এখানেও আমরা জিজ্ঞাসা করব যে ক্যান্সারের সচেতনতাতে জনসাধারণের কী মতামত। চলুন দেখে নেওয়া যাক। বিশ্বনাথ মজুমদার। আচ্ছা, কোথা থেকে এসেছেন? কল্যাণী থেকে এসেছি। আচ্ছা, আজকে আমরা ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছি, তো আপনাকে দুটো তিনটে প্রশ্ন করব। তো আপনি যেটুকুনি জানেন আপনি যদি আমাদেরকে শেয়ার করেন আমাদের সাথে খুব ভালো হয়। তো আমি প্রথমে বলি যে আপনি ক্যান্সার কী বা ক্যান্সারের যে বিভিন্ন ধরনগুলো আছে এই সম্পর্কে কী জানেন? ক্যান্সার তো একদম মরণ রোগ এটাকে বলে, যার থেকে মুক্তি পাওয়া খুব দুষ্কর ব্যাপার। আগে তো আবিষ্কার ছিল না, এখন আবিষ্কার হয়েছে। ভারতবর্ষে এখনও আসেনি, সেটা পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে। কিন্তু এইটার থেকে মানুষ যতটা দূরে থাকবে, যা খেলে ক্যান্সার হতে পারে, মানুষ যদি সচেতন হয় তাহলে মনে হয় ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি। এটাই প্রশ্ন। তারপর পরিবেশ আছে, পরিবেশ থেকে হতে পারে, পলিউশন আছে, পলিউশন থেকে ক্যান্সার হতে পারে। এইগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে মনে হয় ক্যান্সারটা আস্তে আস্তে নিরাময় করা যাবে। বাহ, তো এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি, যেহেতু আপনি একটা ছেলে মানে পুরুষ, তো সেই প্রসঙ্গে করি যে এই যে সিগারেট বা মদ খাওয়া, এটা ক্যান্সারের ওপর কী প্রভাব ফেলে? ক্যান্সারের ওপর তো ভীষণভাবে প্রভাব ফেলতে পারে। এটাই খালি সিগারেট মদ নয়, অন্য কিছুতেও প্রভাব ফেলতে পারে। আমরা যে খাবার খাচ্ছি এতে কিন্তু বিষক্রিয়া আছে। আমরা ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, মাছ খাচ্ছি, সব খাচ্ছি, এর মধ্যে সমস্ত সার প্রয়োগ করছে যারা মারাত্মক বিষ। এটা খেলেও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে। আমাদের পাকস্থলীতে যাচ্ছে সেই বিষ ছড়িয়ে যাচ্ছে, এতেও কিন্তু ক্যান্সার হতে পারে। সিগারেট বিড়ি মদে কিন্তু নয়। হ্যাঁ, আর যে চাষ হচ্ছে এখন উন্নত মানের যে চাষগুলো করে তার মধ্যে সমস্ত বিষ দিচ্ছে, বিষ ছাড়া হচ্ছে না। এই বিষ মানে কী করছে, পোকামাকড় মারার জন্য, সেগুলো আমাদের পেটে যাচ্ছে, হচ্ছে।
আচ্ছা, তো আমি বলি যে ক্যান্সার আক্রান্ত যেই সব রোগীরা রয়েছে তাদেরকে আমরা আরও কিভাবে মানে ভালোভাবে সহায়তা করতে পারি? অবশ্যই অবশ্যই সহায়তা করা উচিত। ক্যান্সার যাদের তাদের সহায়তা করা উচিত, তারা তো জানছে না। এবং একটা দেখেছি আমি ঠাকুরপুকুরে কয়েকটা পেশেন্ট ক্যান্সারে নিয়ে গেছি, আমার নিজের আত্মীয় দুজনা ক্যান্সারের ওজনে নিয়ে গেছি, তাদের বাঁচাতে পারিনি, খুবই কষ্ট হয় দেখে। তাদের যদি সচেতন করতে পারি তবে, কিন্তু এটা সচেতন করা যাবে না। এই যে বললাম খাদ্যের মধ্যে আছে বিষ আছে, মানে বলতে চাইছেন যে স্বাস্থ্যকর ডায়েট এটা খুব দরকার, খুব প্রচণ্ড দরকার, প্রচণ্ড দরকার। আর নিয়মিত ব্যায়ামটা দরকার। একদমই। আর এছাড়াও মানে আর কি কি দরকার, ধরুন মানে যেটা আমাদের ক্যান্সারের ঝুঁকিটাকে কমাতে পারে, মানে হওয়াটা থেকে একটু প্রতিরোধ করতে পারে। মানে বললাম আমাদের খাওয়াটাকে ঠিক করতে হবে। প্রথম হচ্ছে খাওয়াটাকে ঠিক করতে হবে, বদ অভ্যাস, এবং ভোরবেলায় উঠতে হবে, একটু সচেতন হাঁটাচলা করতে হবে। যদি ফাঁকা বাতাসে মানে হাঁটাচলা করা যায় তাহলে খুবই ভালো, অন্তত খালি পায়। খালি পায়ে যদি দুব্বো ঘাসের উপরে হাঁটা যায় তাহলে মানে ভীষণভাবে উপকার। কিন্তু আমরা সেটা করি না, জায়গা নেই করার মতন, জায়গা নেই, বাস্তবতাও নেই। এখন কী হয়েছে, এখন যুগ মডার্ন হয়ে গেছে, কখন উঠে ফেসবুক দেখবো, এই মোবাইলটা খুলে ফেসবুক হোয়াটসঅ্যাপ করবো। এই যদি না করে যদি আমরা সকাল ভোরবেলায় উঠে সূর্যটার আগে যদি আমরা একটু হাঁটাচলা করি খালি পায়ে, মানে মাঠের দিকে, তাহলে মানে সবচেয়ে ভালো। ভোরবেলা স্নান করাটা ভালো। খাবারটা নিজের রুচিতে খেতে হবে, যে আমি এটা খেলে সাবধানে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বিশ্বনাথ বাবু। ঠিক আছে। তো আজকে আমরা জানলাম যে উনি অনেক কিছুরই প্রশ্নের উত্তর দিলেন এবং সেগুলো অনেক কিছু আমরা জানতে পারলাম ওনার কাছ থেকে। তো ওনাকে অনেক ধন্যবাদ বিশ্বনাথ বাবুকে। নমস্কার, আপনাদের নাম কি? আমার নাম পুতুল টুডু। আর আপনার? বাবান টুডু। কোথা থেকে এসেছেন আপনারা? আসানসোল। আসানসোল থেকে। তো আমরা ক্যান্সারের অ্যাওয়ারনেস মানে সচেতন নিয়ে কিছু প্রচার করছি। তো সাধারণ মানুষদের জাস্ট র্যান্ডম কয়েকটা দুটো তিনটে প্রশ্ন করছি, তো আপনাদেরকেও কিছু জিজ্ঞাসা করছি। তো আপনি বলুন ক্যান্সার কী বা এর বিভিন্ন যে ধরনগুলো রয়েছে ওগুলো কী কী, সেটা কি জানেন? শুধু একটাই জানি কি মানে খুব মারাত্মক রোগ, এটা হলে মানে বাঁচার চান্সেস খুব কমই থাকে যদি আর্লি স্টেজে না ধরা যায়। আর কেউ তো অত কেয়ার করে না, ছোটোখাটো ইয়ে নিয়ে বলে কেউ আর্লি স্টেজে যায়ও না, যখন যায় তখন অনেক লেট হয়ে যায়। আর লেট হয়ে যাওয়ার পর মানে আমার নাম শেফালি সোনকা। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কালীঘাট থেকে। আচ্ছা, তো আজকে আমরা ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে কিছু প্রশ্ন আপনাকে করব। তো আপনি যেটুকু জানেন ওইটুকু আমাদের সাথে শেয়ার করলে ভালো। তো আমি প্রথমেই বলি যে ক্যান্সারের যে সবচেয়ে সাধারণ যে এইসব লক্ষণগুলো হয় ওগুলো কী কী? ফার্স্ট তো একটা স্কিনে যদি ক্যান্সার হয় তাহলে ওটা রেডনেস হয়, ইচিং হয়, তারপর সোয়েলিং স্টার্ট হয় ওখান থেকে, তারপরে মাঝে মাঝে ব্যথা আরম্ভ হয়ে যায়, তারপরে পোস্ট স্টেজে জানা পড়ে কি ওই জিনিসটা পুরো ক্যান্সারে পরিণত হয়ে গেছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে ক্যান্সারের জন্য আর কি যে স্বাস্থ্যকর ডায়েট আর নিয়মিত ব্যায়াম এটা কতটা গুরুত্বপূর্ণ? আমাদের বাড়িতেও ক্যান্সার পেশেন্ট আছে, আমার শাশুড়ি ক্যান্সার পেশেন্ট। যখন আমরা জানলাম কি ওনার ক্যান্সার আছে, ওনার ট্রিটমেন্ট চলছে, ওনার ডায়েটটা পুরোটাই মানে যেরকম বিনা অয়েলে খাবারগুলো খাচ্ছেন ওনার, তারপরে ফ্যাটি জিনিস খেতেই পারবে না, তারপরে ব্যায়াম না করলে একটা জিনিস অত উনি কি নিচ্ছেন, ইঞ্জেকশন নিচ্ছেন, সব জিনিস এখানে ক্যান্সারের ট্রিটমেন্টগুলো চলছে। তার মধ্যে হেয়ার ফলও হচ্ছে, মানে চুল তো টোটালি নেই দেখতে গেলে, তারপরে স্কিনে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, তাই জন্য নিয়ে ব্যায়ামও দরকার পড়ছে, এক্সারসাইজ নিয়ে, তারপরে খাবার নিয়ে খুব মানে আমাদের একটু যত্নতে রাখতে হচ্ছে। ওনার কি ক্যান্সার হয়েছে? ওনার ব্রেস্ট ক্যান্সার হচ্ছিল। আচ্ছা, কোন স্টেজ আপনি বলতে পারবেন? 4th স্টেজ। উনি এখন ট্রিটমেন্টে রয়েছে। হ্যাঁ। তো সেই বিষয়ে বলি যে এখন যেসব ক্যান্সারের যেসব নতুন পদ্ধতি বেরিয়েছে, যেমন ধরুন ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এই সম্পর্কে আপনি কিছু জানেন কি? হ্যাঁ, ওনার এখন চলছে, টাটাতে চলছে, 2-3টে অপারেশনও হয়ে গেছে। ওর মধ্যে ওনার যে কেমো দেওয়া যাচ্ছে, প্রত্যেক মাসে মনে একটা কেমো দেওয়া যাচ্ছে, 13টা কেমো হয়ে গেছে টোটালি। মিনিমাম 4 ইয়ার্স হয়ে গেছে ওনার ক্যান্সারটা। তথাপি ওই ট্রিটমেন্টগুলো বাড়িতেই থাকা হচ্ছে, মাঝে মাঝে যখন ভর্তি করে ওনার ট্রিটমেন্ট করার দরকার ওটা করা হচ্ছে। আপনি কি মনে করেন মানে ক্যান্সার আক্রান্ত মানুষদের মানসিক স্বাস্থ্য কতটা দরকার? যে ক্যান্সার পেশেন্ট ওকে জানার তো দরকার নেই কি উনি ক্যান্সার পেশেন্ট আর কিছুদিন বাঁচবে ওই জিনিসটা, কিন্তু আমার ফ্যামিলিতে কি হয় না, মানে সবাই একটু হেল্পফুল থাকে, বলা যায় না হ্যাঁ বেমার আছে ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাবে, অতটা টেনশন নেওয়া দরকার নেই। তাহলে ওনাকে একটু খুশি, বাচ্চা কাচ্চা আশেপাশে থাকে, তাহলে ওনাকে ভালো লাগে কি হ্যাঁ আমার বেমার আছে, আমার এই নর্মালি ঠিক হয়ে যাবে,
ওইটা নিয়ে একটু মেন্টাল হেলথটা ওনার ভালো দরকার, না হলে ট্রিটমেন্টটা যায় না। আর আপনি এই যে ক্যান্সারের যেসব ফাউন্ডেশন বা সহায়ক গ্রুপ আছে এই সম্পর্কে আপনি কি জানেন? না, আমি বেশি কিছু জানি না, কিন্তু উনি মোস্টলি বেশি হাসপাতালেই থাকেন, কিছু কিছু দিন বাড়িতেই থাকেন। আচ্ছা, না আমাদের যে ক্যান্সারের যেসব ফাউন্ডেশনগুলো আছে যেখানে ধরুন ক্যান্সারের চিকিৎসা করা হয় বা ক্যান্সার রোগীদের একটা দিকে জানি সাহায্য যেটা ওই করা হয়। চিত্তরঞ্জনা হাসপাতাল আছে, ওইখানে ক্যান্সার ট্রিটমেন্ট হয় জানি, কিন্তু আমাদের ওই টাটাতে ওখানে করাচ্ছি। এছাড়া যেসব ফাউন্ডেশন বা সহায়ক গ্রুপ রয়েছে যেখানে ক্যান্সার মানে যাদের রোগীরা তাদেরকে সাহায্য করা হচ্ছে বিভিন্নভাবে, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হয়, এই সম্পর্কে আপনি কিছু জানেন? জানি না। এই সম্পর্কে কিছু জানেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে, অনেক কিছু ইনফরমেশন পেলাম ক্যান্সার সম্পর্কে। ওনার পরিবারের একজনেরও ক্যান্সার হয়েছে এবং তিনি কি অবস্থায় রয়েছেন এবং এখন তার চিকিৎসা কিভাবে চলছে সেই সব সম্পর্কেও আমরা জানতে পারলাম। তো চলুন আমরা আরও কয়েকজনের এদেরকে জিজ্ঞাসা করি প্রশ্ন। তো চলে এসেছি কলকাতার নন্দনে, আর চলছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে প্রচুর মানুষ এসছে সিনেমা দেখতে। কিন্তু সিনেমা দেখার পাশাপাশি তারা কি ক্যান্সার সচেতন? চলুন দেখে নেওয়া যাক যে তারা ক্যান্সার সম্পর্কে কি কি ধারণা রাখে। ক্যান্সারের যে আপনার কি মনে হয় যে ক্যান্সার রোগ আক্রান্ত রোগীদের বা সাধারণ মানুষদের সিগারেট খাওয়া বা স্মোকিং বা ড্রিঙ্কিং এটা কতটা প্রভাব ফেলে? আমার তো মনে হয় যে সিগারেট স্মোকিংয়ে মানে লাং ক্যান্সারের যে টেন্ডেন্সিটা থাকে সেটা অনেক বেড়ে যায়। সিগারেট স্মোকিং মানে যারা ডেলি খায়, এক প্যাকেট করে ডেলি খাচ্ছে, তাদের ক্ষেত্রে ক্যান্সার আসার চান্সেসটা অনেক বেশি থাকে। অ্যালকোহলটাও দায়ী, অতিরিক্ত অ্যালকোহল ইনটেক করলে সিরোসিস অফ লিভার হওয়ার চান্স থাকে। তাছাড়া প্যাসিভ স্মোকিংটাও খুব বেশি এফেক্টিভ এই ক্যান্সারের জন্য, অ্যাক্টিভ স্মোকিং ছাড়া। রাইট। স্বাস্থ্য সচেতন বা নিয়মিত ব্যায়াম এটা কতটা প্রভাব ফেলে? আমার আইডিয়া নেই এক্স্যাক্টলি, বাট আমি বলছি যে রেগুলার এক্সারসাইজ প্রত্যেকটা মানুষের জন্য দরকার। তো সুতরাং রেগুলার এক্সারসাইজ করলে মেটাবলিজম অফকোর্স বাড়বে, আই গেস সেটা দিয়ে নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস তো ক্রিয়েট হবে। তো সেটা আশা করছি প্রোহিবিশন বা আর্লি স্টেজ ডিটেকশন বা আটকানোর একটা পদ্ধতি হতে পারে। আমার মনে হয় এক্সারসাইজের সাথে অতটা রিলেশন নেই, কারণ এক্সারসাইজের সাথে ক্যান্সারের খুব একটা সম্পর্ক নেই। একটা হেলথ অ্যাওয়ারনেস খুব প্রয়োজন, যেগুলো কমন ইউথদের নেশা, সিগারেট, বিড়ি, মদ, এগুলো অতিরিক্ত না নেওয়া, এগুলো এক্সারসাইজের থেকে এগুলো বেশি এফেক্টিভ বলে মনে হয়, এগুলো স্টপ করা। আর এই পরিবেশগত যে দিকগুলো মানে যেমন ধরুন দূষণ, এখনকার জানেন তো পলিউটেড খুব, তো এটা কতটা প্রভাব ফেলে? অফকোর্স প্রভাব ফেলে। মানে আমরা শীতকাল হলে দেখতে পাই যে কতটা স্মোক, যে জিনিসটা স্মোক আর ফগ মিলে যে জিনিসটা তৈরি হয় সেটা হেলথের পক্ষে কতটা ক্ষতিকর। দিল্লি তো এখন টপে থাকে ম্যাক্সিমাম সময়, কলকাতা অফিসের পেছনে থাকে না এই সব ক্ষেত্রে। সুতরাং পরিবেশের এই দিকটা মানে দূষণটাকে আটকানো খুবই দরকার। সেই যেটা আমরা যে জিনিসটা ইনটেক করছি থ্রু ইয়ার, তো সেটা তো নিশ্চয়ই খুব একটা স্বাস্থ্যকর নয় এইসব ক্ষেত্রে। শুধু ক্যান্সার নয়, দূষণ যে কোনো জিনিসের মানে যে কোনো রোগের জন্যই আর কি। এক্স্যাক্টলি, সবেতেই একটা ওই আগুনে ঘি ঢালার মতো কাজ করে এই ব্যাপারটাই আর কি। কমন অবশ্যই যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয় তাদের মানসিক স্বাস্থ্য কতটা? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে মানসিক দিক থেকে দুর্বল হয়ে গেলে যে সব রোগী যেন ঝাঁপিয়ে বসে আর কি নিজের ওপর। তো মানসিক দিক থেকে স্টেবল থাকা বা নিজেকে মোটিভেটেড পজিটিভ দিকে রাখা এটা খুবই দরকার। মেডিকেল সায়েন্সে প্লেসবো এফেক্ট বলে একটা এফেক্ট হয়, যেটা মেন্টাল স্ট্রেংথের সাথে রিলেটেড। যদি রিকভারি করতে পারবো, এই মেন্টাল স্ট্রেংথটা থাকে, সেক্ষেত্রে রিকভারিতে কিছুটা হেল্প করে। এটা সায়েন্টিফিক্যালি কতটা প্রুফ বলতে পারবো না, বাট কিছুটা মানে মেন্টাল ওয়েলবিংটার সাথে হেলথ মানে এই হেলথ ওয়েলবিংটা তো কিছুটা কানেক্টেড, সেদিক থেকে কিছুটা বুস্ট আপ হয় মোটেই মনে হয়। আমরা যারা সাধারণ মানুষরা ক্যান্সার রোগে আক্রান্ত যারা মানুষ রয়েছে তাদেরকে কিভাবে আরও ভালোভাবে সহায়তা করতে পারি, মানে কী কী স্টেপ বা পদক্ষেপ নিলে আমাদের ভালো হবে? দেখুন, ফ্রি চেক আপ বা চিকিৎসা এটা তো খুবই দরকার, বা একটা লো বাজেট যে জিনিসপত্র হয় সেটা সরকারের তরফ থেকে হোক বা কোনো প্রাইভেট এজেন্সির তরফ থেকে হোক, এটা খুবই দরকার। মানে আপনি জানেন নিশ্চয়ই মানে যে ক্যান্সার হলে সেটার চিকিৎসা করার খরচাটা কত বেশি হতে পারে, রাইট? সেটা আমার মনে হয় যে সরকারের কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত বা আরও বেশি করে এটা অ্যাওয়ারনেসটা লোকের মধ্যে দেওয়া উচিত। আপনার কি? দেখুন, ছোট থেকে যেটা একটা ন্যাচারাল শিক্ষা যে এই সমস্ত
যেগুলো সিগারেট, বিড়ি বলুন, অ্যালকোহল বলুন, এগুলোর সাথে ডিরেক্ট লিঙ্ক আছে ক্যান্সারের। এগুলো যতটা কম সম্ভব রেগুলার, মানে শুধু সরকারি ইনিশিয়েটিভে নয়, নিজেদেরকেও ইনিশিয়েটিভ নিতে হবে, হেলথ ব্যাপারটা কনসিয়াস থাকার, চেক আপ করানোর রেগুলারলি। আর কি এইগুলোর মধ্যে দিয়েই করতে হবে। দীপ্তশ্রী ঘোষ। অন্বেষা কুণ্ডু। কোথা থেকে এসেছেন আমি নৈহাটি। শ্যামনগর। আচ্ছা, তো আমরা ক্যান্সারের অ্যাওয়ারনেস মানে সচেতন সম্পর্কে কিছু প্রশ্ন করছি জনসাধারণকে, তো আপনাকেও সেম প্রশ্ন করব। তো যেটা জানেন আপনি সেটা আনসার করুন। তো ফার্স্ট, ক্যান্সার কী বা এর বিভিন্ন যে ধরনগুলো হয় ওগুলো কী? ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি আনকন্ট্রোলড সেল গ্রোথ যেটা হয়, মানে নর্মাল সেল গ্রোথের থেকে ডিফারেন্ট আনকন্ট্রোলি সেল গ্রোথ করে। আর এখন মানে ইন্ডিয়া বলি বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা ছড়াচ্ছে ক্যান্সারের, ব্রেস্ট ক্যান্সারটা আমরা ম্যাক্সিমাম দেখতে পারি। তো এটাই আমার কাছে ক্যান্সার খালি একটা মারণ রোগ, যেটার চিকিৎসা এখনও সেভাবে কিওর হতে পারে কোনো আইডিয়া নেই, এটা জানি। আর ক্যান্সার অনেকগুলো যেমন জানি, ব্রেস্ট ক্যান্সার বা থ্রট ক্যান্সার বা যে কোনো হতে পারে, এই ধারণাটা আছে। আর এর বেশি, আর এটা সবসময় লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে, আমি খালি এইটুকুই জানি। কিন্তু ক্যান্সারের যে মানে ক্যান্সার রোগে যারা আক্রান্ত হয় বা সাধারণ মানুষ, এটাকে প্রাথমিক পর্যায়ে কীভাবে শনাক্ত করা যেতে পারে? মানে নিয়মিত কী করলে আমরা এই রোগটা থেকে একটুখানি প্রতিরোধ করতে পারি? যদি আমি ব্রেস্ট ক্যান্সারকে এক্সাম্পল হিসাবে নিই, তাহলে ওটা তো লাম্প গ্রোথ করে। তো আমরা যদি স্নান করার সময় মানে কি বলবো, এনি হাউ মানে লাম্পটাকে ফিল করতে পারি, তাহলেই নেক্সট স্টেজে ডক্টর কনসাল্ট করে আমরা জানতে পারবো। সেটা বুঝবে কী করে? মানে আমার বক্তব্য হচ্ছে যে তুই না এই বিষয়ে পড়াশোনার চক্করে আছিস তো জানতে পারবে। মানে কমন পিপল যারা একদমই কোনো কনসাস নেই, মানে স্নান করতে গিয়ে যে ওটাকে চেক করতে হয় সেই ধারণাটাই বা কজনের? সেই নিয়মিত যে স্ক্রিনিংগুলো পড়ে ওগুলো কি মানে, বা কোন সিমটমগুলো আমি নিজেই জানি না। মানে আমার ফ্যামিলিতে আমার মানে বাবার যে ঠাকুরদা, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন একদম লাস্ট স্টেজে। আমি জানি না, মানে আমার ফ্যামিলিতে আছে তাই আমি জানি না যে কী ওনার কী ক্যান্সার হয়েছিল, আপনি কি জানেন? না, অ্যাকচুয়ালি আমি যেটা জানি ওর একটা ঘা হয়েছিল হাতে, সেটা থেকে পরে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপরে শেষে একদম গিয়ে জানতে পারছি, তখন আমি খুব ছোট, স্কুলেও ভর্তি হইনি একদমই। তো আমি বলি যে ক্যান্সার আক্রান্ত রোগীদের বা সাধারণ মানুষদের এই যে সিগারেট খায় বা মদ খাওয়া, এইটা কতটা এফেক্ট ফেলে? সিগারেট তো খেলে বলে ধূমপান করলে হয়, কিন্তু আমি তো অনেকজনকে দেখেছি খেয়ে হয়নি, আবার অনেকজন খায়নি কিন্তু হয়েছে। আপনার কি ধারণা? না, লাইফস্টাইলটা অনেকটা ডিপেন্ড করে ক্যান্সারের ওপর। যেমন ধূমপান যেটা আপনি বললেন লাং ক্যান্সারের ক্ষেত্রে এফেক্ট করে, তো যে মানে সব কিছু একটা কন্ট্রোলড জিনিস মানা যায়। মানে এক্সট্রিম লেভেল হলে সেটা তো শরীরের পক্ষে হার্মফুল হবেই। তো রেগুলার লাইফস্টাইলটা অনেকেই এফেক্ট করে ক্যান্সারের জন্য। ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়মিত যে জীবনযাপনটা, ওইটা পরিবর্তন মানে কতটা করা দরকার? কি কি পরিবর্তন বা কেমন ধরনের, কীভাবে, এটা সম্পর্কে? এই তো অ্যালকোহল, তারপর হচ্ছে সিগারেট, এগুলো একটুখানি বন্ধ করলে ভালো হয়। এছাড়াও রেগুলার মানে এক্সারসাইজ এগুলো ইনক্লুড করা যেতে পারে, বা ভেজিটেবলস, ফ্রুটস এগুলোর ইনটেক একটু ইনক্রিজ করা যেতে পারে। সব ভেজিটেরিয়ান কি তাহলে ক্যান্সার হয় না? না, সেরকম জিনিসটা নয়, মানে কি খুব স্পেসিফিক কি কেউ জানে অ্যাকচুয়ালি কী কী নেওয়া উচিত? আমার তো ধারণা নেই। মানে অ্যাকচুয়ালি আমরা এটা কেউই, আমি আপনাকে একদম গ্যারেন্টি দিতে পারি অধিকাংশ লোক আমরা জানি না যে কী করা উচিত বা কী হলে কী হতে পারে না হতে পারে। আচ্ছা, ক্যান্সার আক্রান্ত রোগীদের মানসিক স্বাস্থ্য কতটা মানে গুরুত্বপূর্ণ? অনেকটা, যে কোনো ইয়েতেই মানসিক স্বাস্থ্য সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটার ক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি, কারণ হলে এক প্রকার আমরা ধরেই নিই যে আর বাঁচবে হয়তো না বেশি দিন। সে যে ক্যান্সারই হোক, কোন স্টেজে ধরা পড়লো অত কিছু জানার আগে রোগী তো নিজেও ভাবে, আর তার বাড়ির লোকও চারপাশ এমনভাবে ভাবে যে ও নিজে না ভাবতে চাইলেও এটা ভেবে নেয় যে আর বেশি দিন সে, মানে অ্যাকচুয়ালি এটা আমরা এখন মজা করে বলছি, বাট যার হয় তার খুব সমস্যা। অবশ্যই মানসিক স্বাস্থ্যটা খুবই দরকারি, কারণ কেমো যখন নিই দেখা যায় ফার্স্ট দুটো ট্রিটমেন্টের পরেই লোকজন সারভাইভ করতে পারছে না। তো সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা খুবই দরকার। মানে মেন্টালি তাকে সাপোর্ট করলে তারও যে একটা, যে কোনো জায়গায় আমরা যদি মেন্টালি স্টেবল থাকি, যে কোনো জিনিসই আমাদের পক্ষে লড়তে খুব সুবিধা হয়। আর একদমই সেটা। তো আমি জানতে চাইছি যে ক্যান্সারে আক্রান্ত, মানে আপনি হয়তো জানবেন বা জানেন কি না জানি না, যে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় যখন আমরা ক্যান্সার নিরাময় করি রোগটা, তো সেই পদ্ধতি সম্পর্কে কি আপনারা জানেন? কেমোথেরাপি একটা, ইমিউনোথেরাপি এখন হচ্ছে, এই
এই দুটো। আমি কেমোথেরাপিটাই শুধু জানি। আচ্ছা, ইমিউনোথেরাপি সম্পর্কে আপনি কতটা কি জানেন একটু বললে ভালো হয়। মানে ইমিউনোথেরাপি মানে আমাদের ইমিউন সিস্টেমটাকে যদি আমরা একটু স্ট্রং করতে পারি কোনোভাবে, সেটাই মানে এখন দেখুন ডিপেন্ড করছে ক্যান্সারটা কী টাইপ, সেই হিসাবে আমরা অ্যান্টিবডি বা যে কোনো কিছু ট্রিটমেন্টের জন্য ইউজ করব। তো আপনারা কি ক্যান্সারের কোনো ফাউন্ডেশন বা এরকম সহায়ক গ্রুপ সম্পর্কে জানেন? না। বা কোনোদিনও জানি যেখানে ওই অনেকে হেয়ার মানে চুল ডোনেট করার ক্ষেত্রে একটা ছিল, একবার আমি খবর পেয়েছিলাম, আমি ওই খুব সামান্য মানে কোনো জায়গায় অংশগ্রহণ করেছেন কোনোদিন এরকম না। সহায়ক বিষয়ক ইয়েতে? আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, অনেক কিছু জানতে পারলাম ওনাদের কাছ থেকে আমরা ক্যান্সার সম্পর্কে, এবং আরও কিছু মানুষদের কাছ থেকে আমরা জানতে পারবো ক্যান্সার সম্পর্কে। আমার নাম নন্দিতা সরকার, কোথা থেকে এসেছেন? আমি বালিগঞ্জ। ও আচ্ছা, তো আমরা তো ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছি, মানে সচেতন মানুষ কতটা জানে এই ব্যাপারে, কি ধারণা, মানে অনেকে বলতে চায় অনেকে বলতে চায় না, অনেকে লুকিয়ে যায়। তো আপনাকেও র্যান্ডম কিছু প্রশ্ন করা হবে, যেগুলো আপনি যা জানেন আপনি সেটা যদি শেয়ার করেন। তো প্রথমে বলি যে ক্যান্সার কি, বা এর যে বিভিন্ন ধরন হয় আপনি জানবেন হয়তো ক্যান্সারের, সেগুলো কি কি? ক্যান্সার কখনো যে কোনো একটা ইনফেকশন থেকেও হয়, তারপরে সেটা কোনো জায়গায় একটা লাম্প হয়ে গেল, কোনো জায়গায় একটা কিছু হলো, সেটা ইরেজ হতে হতে যখন হয়তো সেরকম পজিশনে যায়, সেটাকে ক্যান্সার ডিক্লেয়ার করে। আর ক্যান্সার ডিক্লেয়ার করার পরে সেগুলো যদি তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট হয়, সেটা সম্ভব হয় যে সেটাকে আবার ভালো হয়ে যেতে। তার সঙ্গে ট্রিটমেন্ট ভালো করে করতে হবে, তার কেমোথেরাপি করতে হবে, তার সঙ্গে আলো কিছু ওরা যা বলবে ডাক্তাররা সেটা মেনে চলতে হবে। আর যদি সেটা দেরি হয়ে যায়, যেমন ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন। সেখান থেকে রিভার্স করা মুশকিল। আবার একটা পজিশনে যদি ক্যান্সার হয়, সেটা অনেক সময় স্প্রেড করে আর একটা পজিশনে চলে যায়, সেখান থেকে সারা বডিতে হয়তো স্প্রেড করে দেয়, অর্গ্যানস এফেক্ট করে, হয়তো মাথায় হলো সেখান থেকে ব্রেন এফেক্ট করতে পারে, লিভার হলো তো লিভার থেকে ক্যান্সার করবে। সব সময় যে সেটা বাইরের থেকে বোঝা যায় বা পেশেন্ট ফিল করতে পারে তা নয়। পেশেন্ট যখন ফিল করতে পারে কিছু পেন, হয়তো সামান্য জিনিস দেখা গেল তখন একটা ক্যান্সারাস সেলস ডেভেলপ করছে। ক্যান্সারাস সেলসটা কি কারণে করছে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা যায় না, যে কেন এটা ধরা পড়ছে বা কি করে পড়ছে, এটা দেখা করা খুব মুশকিল। তো আপনার মতে কি বলে, মানে যে ক্যান্সার রোগটা যখন হয়, এটা কি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যেতে পারে? যদি সেরকম কোনো আউটার সাইন্স থাকে তবে তারা প্রথম অবস্থায় দেখা যায়, বা তারা একটু পরে যদি তার কোনো ভেতরে আনকমফোর্টেবলনেস লাগে সে তখন দেখা যায়। তো তখন যদি ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করে বা তখনও যদি চিকিৎসা হয়, তাহলে অবশ্যই নমস্কার, আপনার নাম কি? প্রিয়াঙ্কা রাউত। আচ্ছা, কোথা থেকে এসেছেন? বাঘা যতীন থেকে। আচ্ছা, তো আপনি ক্যান্সার সম্পর্কে বা এর যে বিভিন্ন ধরন হয় ওগুলো সম্পর্কে কি জানেন? ক্যান্সার হচ্ছে মানে খুব ফাস্ট গ্রোথ করা সেলস, মানে অনেক জায়গায় সেল যখন ছড়িয়ে পড়ে শরীরে তখনই সেটাকে ক্যান্সার বলি আমরা। খুব আনওয়ান্টেড গ্রোথ হয় যখন সেলের, তখনই সেটাকে আমরা ক্যান্সার বলি। কি কি ধরনের হতে পারে ক্যান্সার? ক্যান্সার তো একটা তো ম্যালিগনেন্ট হয় আর একটা বিনাইন হয়। তো ম্যালিগনেন্ট যেটা সেটা খুবই হার্মফুল, আর বিনাইন যেটা সেটা মানে ইট ক্যান বি কিওর। এইটাই আর মানে এটা জীবনযাপনের উপর কতটা প্রভাব ফেলে, বা কি কি পরিবর্তন করা দরকার জীবনযাপনে? মানে ক্যান্সার রোগ হলে জীবনযাপনের উপর কতটা পরিবর্তন করা দরকার? হ্যাঁ, অবশ্যই। ক্যান্সার হলে প্রথমত তো বোঝা যায় না, কিছু কিছু ক্যান্সার হয় ফার্স্ট ট্রিটমেন্টে আমরা বুঝে যাই, কিন্তু কিছু হয় যে এমনভাবে লুকিয়ে থাকে শরীরের ভিতরে যে লাস্ট ট্রিটমেন্টে লাস্ট স্টেজে একদম কোমা স্টেজে গিয়ে ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে। তো আমাদের মাঝে মধ্যেই গিয়ে অ্যাটলিস্ট একবার হলেও চেক আপ করানো উচিত যে শরীরের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলেই হয়তো ক্যান্সার ধরা পড়তে পারে যদি হয়। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয় যে স্ক্রিনিং যেগুলো হয় ক্যান্সার রোগের জন্য ওগুলো করাটা দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার, মাঝে মধ্যেই করা উচিত, মানে অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার করা উচিত।
আর যেগুলো আমাদের যে স্বাস্থ্যকর ডায়েট বা নিয়মিত ব্যায়াম, এটা কতটা প্রভাব ফেলে একটা ক্যান্সার? হ্যাঁ, খুবই, মানে এমনকি আমাদের মানে রোজ যে আমাদের বায়োলজিক্যাল সাইকেলটা, সেটাও আমাদের খুব ভালোভাবে মেনটেন করা উচিত। রাত জেগে কাজ করা বা খুব সকাল অবধি ঘুমিয়ে থাকা, দুপুর অবধি ঘুমিয়ে থাকা, সেটা কখনোই করা উচিত নয়। একটা ডায়েট তো অবশ্যই মেনটেন করা উচিত, প্লাস একটা ঘুমের শিডিউল, যেটা 6 to 8 hours অফ স্লিপ যেটা আমাদের দরকার, সেটা অবশ্যই মেনটেন করা উচিত। আর ড্রিঙ্কিং আর স্মোকিং, এটা কতটা প্রভাব ফেলে ক্যান্সার? খুবই, অ্যালকোহল তো একদমই নেওয়া উচিত নয়। মানে এখন তো অনেকেই আছে যারা খুব মানে চেন স্মোকার বা মানে সেটা ছাড়া বাঁচতে পারবেন এরকম অবস্থা, কিন্তু সেটাকে কন্ট্রোল করা উচিত। খুব নেশা যদি হয় তাহলে ভাববো যে আমি অ্যাটলিস্ট মাসে একবার বা সপ্তাহে, মাসে তো অনেকটাই বললাম, উইকলি যদি একবার হয় তাহলে সেটা টেক করা উচিত, বা ধীরে ধীরে তারপরে কমতে থাকে। ক্যান্সার রোগীদের মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ? মানসিক স্বাস্থ্য মানে ক্যান্সার যে যাদের হয়েছে তাদের মানসিক স্বাস্থ্য আর কি কতটা দরকার, কতটা গুরুত্বপূর্ণ, মানে একটা সাধারণ তারা প্রথম যখন মানে ধরা পড়ে যে ক্যান্সার হয়ে গেছে, মেন্টালি তো খুবই শ্যাটার্ড হয়ে যায় তারা। তো তখন তাদেরকে মানে ফ্যামিলিয়াল সাপোর্ট তো দরকারই, প্লাস ফ্রেন্ডস বা রিলেটিভ সবারই একটা গাইডেন্স দরকার যে না ঠিক আছে তুমি ভালো হয়ে যাবে বা তুমি কিওরড হবে। তো এই একটা সাপোর্ট সবসময় দরকার, তাহলে সে মেন্টালি স্টেবল হতে থাকবে ধীরে ধীরে। আপনি কি কোনো ফাউন্ডেশন বা এরকম সহায়ক গ্রুপ সম্পর্কে জানেন, ক্যান্সারের কোনো ফাউন্ডেশন? এই ব্যাপারে কোনো ধারণা নেই আপনার? আচ্ছা, ক্যান্সার রোগীদের আমাদের মানে আমাদের সাধারণ মানুষদের ক্ষেত্রে ক্যান্সার রোগ যাদের হয় তাদেরকে আর কীভাবে সহায়তা করলে তাদের ভালো হবে, তারা আরও ভালো হতে পারে বা তাদের সাহায্য হতে পারে? তাদের সবসময় আর কি মানে কী বলবো, যে সবসময় এটা এনকারেজ করা উচিত, প্লাস কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা ওইখান থেকে ওরা যাতে ডাইভার্ট হয়ে যায় যে আমার ক্যান্সার হয়েছে এটা যেন ভুলে যায় তারা। তো সেই রকম ফ্যামিলি তো অবশ্যই সবসময় তাকে কিছু না কিছু ভালো কথা শোনাবে বা এমন কিছু করবে যাতে সে খুশি থাকে অল টাইম। খুশি থাকাটাই মেন দরকার, তারপরে তো ধীরে ধীরে কিওর হবে। আচ্ছা, ক্যান্সার রোগীদের সব থেকে বেশি কী ধরনের সহায়তার প্রয়োজন তারা পড়ে বলে মনে হয়? যেমন অপশান দিচ্ছি আমি, আর্থিক বা শারীরিক বা মানসিক, এর মধ্যে কোনটা? মানসিক ফার্স্ট। আর্থিক তো কোনোভাবে হয়ে যাবে, তাও কিন্তু মানসিকভাবেই অনেকে সাপোর্ট করতে চায় না। ক্যান্সার হয়েছে ঠিক আছে, ও কিওর হবে এরকম মানে খুব ক্যাজুয়ালি নিয়ে নেয়, তো সেটা কখনোই উচিত নয়। তো ফার্স্ট মেন্টাল স্টেবিলিটিটা তাদের আগে ঠিক করা উচিত, তারপরে বাকি। ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম ক্যান্সার সম্পর্কে এবং তার বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে অনেক কিছু ডিটেলস জানলাম। আরও অনেক মানুষদেরকে জিজ্ঞাসা করব আর এই বিষয়টা সম্পর্কে জানবো। চলো, মশলা ঠিক দিয়ে তাহলে মনে হয় কিছুটা প্রিভেন্ট করা যেতে পারে। ক্যান্সারের বিভিন্ন যে লক্ষণগুলো হয় ওগুলো কী কী? সবচেয়ে সাধারণ যে লক্ষণ? হ্যাঁ, সাধারণ যে লক্ষণগুলো হয়, প্রথমেই হয় প্রচণ্ড উইকনেস এসে যায় শরীরের মধ্যে, খুবই উইকনেস হয়। তার মধ্যে হচ্ছে যে ইনফেকশন যেটা হয় আর কি, ওটা তো অ্যাকচুয়ালি একটা ইনফেকশন যেটা হয় সেটা হচ্ছে শরীরের মধ্যে জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই থাকে, মানে খুব ঘন ঘন রিপিটেডলি হতে থাকে, এগুলোই হয় বেশি। আচ্ছা, আর পরিবেশের যেই সব মানে আমাদের যে দূষণগুলো রয়েছে এখন পরিবেশের যেই, এগুলো কতটা ইম্প্যাক্ট ফেলে ক্যান্সারের? এগুলো তো ডেফিনেটলি ইনফ্যাক্ট ফেলে, কারণ এই যে স্মোকিং যে এত রেটে করা হচ্ছে বা স্মোক মানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি থেকে যে স্মোক গ্যাসগুলো যেগুলো বেরোচ্ছে, যে গ্যাসগুলো হচ্ছে, তো সেগুলো থেকে তো ডেফিনেটলি মানে এফেক্ট তো হয়, কারণ ওগুলো আমরা সবসময়তেই ইনহেল করছি, জিনিসপত্রগুলো না সবসময়তেই নিচ্ছি, বা এত যে পরিবেশে, কারণ গ্রামের লোকেদের ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের প্রবণতাটা অনেক কম, যেখানে শহরের লোকেদের ক্ষেত্রে প্রবণতাটা অনেক বেশি থাকে, কারণ এত পরিমাণে গ্যাস আমরা ইনহেল করছি বলেই হচ্ছে। কারণ রেফ্রিজারেটর এখন বেড়ে গেছে, প্রত্যেকটা বাড়িতে এসি, এগুলো থেকে যে গ্যাসগুলো বেরোচ্ছে সেগুলো তো আমাদের শরীরের ক্ষতি করছে, ওগুলো থেকেই মেনলি অনেকটা হয়। আচ্ছা, ক্যান্সার রোগ নির্ণয় করার জন্য যেই সমস্ত কিছু ব্যবহার করা হয়, যন্ত্র বলুন বা যেই সমস্ত থেরাপি, ওগুলো সম্পর্কে আপনি কী জানেন বা কী কী? এগুলো সম্পর্কে সেরকম কোনো আইডিয়া নেই, আমি এমনি মোমোগ্রাফিটাই জানি যেটাতে হয়ে থাকে, আর এমনি আদারওয়াইজ সেরকম কোনো আইডিয়া আমার নেই। আচ্ছা, আর ক্যান্সার রোগে যেই সমস্ত যেমন নতুন আর কি পদ্ধতি বেরিয়েছে এখনকার, যেমন ইমিউনোথেরাপি বলুন, টার্গেটেড থেরাপি বলুন, এই সম্পর্কে আপনি কী জানেন বা কতটুকু? এই সম্পর্কে বলতে দেখুন, এখন তো নতুন নতুন অনেক থেরাপি বেরিয়েছে, মেনলি যেগুলো বেশিভাবে যেগুলো এফেক্টেড বা যেগুলো বেশি ভালো মতো যেগুলো চিকিৎসা হয় সেগুলো ম্যাক্সিমাম চেন্নাইতেই রয়েছে, চেন্নাই বা ব্যাঙ্গালোরেই ম্যাক্সিমাম চিকিৎসা, কারণ ওরা অনেক বেশি উন্নত, অনেক মানে মানুষকে কষ্ট না দিয়ে অনেক মানে মেশিনের মাধ্যমে অনেক কিছু করে সেগুলো অনেক বেশি কিওর হয়। কারণ আমাদের দুজন যে পেশেন্ট সুস্থ হচ্ছে সব চেন্নাই থেকেই হয়েছে, কারণ ওরা এখান থেকে যখন ডিটেক্ট করা হয়েছিল তখন বলেছিল ক্যান্সার নয়, তারপর ওখানে গিয়ে যখন ধরা হলো তখন দেখা গেল যে ওদের ক্যান্সারই হয়েছে। তো
মানে ওদের পদ্ধতি বা ওদের যে মানে মাইক্রো যে মানে মেশিনগুলো সেগুলো অনেক বেশি উন্নত। এখন অনেক বেশি মাইক্রো মেশিন বেরিয়ে গেছে না, সেগুলো অনেক বেশি ভালো। ক্যান্সার রোগের যে আপনি তো জানবেন তাহলে যে আপনার পরিচিতদের হয়েছে, এর মানসিক স্বাস্থ্য কতটা দরকার? মানসিক স্বাস্থ্য খুবই দরকার। আশেপাশের লোকজনকে সবসময় একটা হেলদি পরিবেশ রাখতে হবে, ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি এরকম নয়, বা সে যেটা পছন্দ করছে বা তাকে মানসিক শান্তি দেওয়া, যে কারণ ওই অবস্থায় মেন্টাল কখনো ঠিক থাকে না, কারণ যেহেতু কেমো চলে, হ্যাঁ ঠিক আছে, কেমো চলে, সবসময় খাবার দাবারগুলোও নজর রাখতে হয়, মানে প্রোটিনের পরিমাণটা বেশি দিতে হয়। তো সেই জন্য সেই অবস্থায় তাকে একটা মেন্টাল সাপোর্টও দিতে হয়, কারণ তার মেজাজটা খুব তখন খিটখিটে হয়ে যায়, ঠিক আছে, কারণ অত শরীরের ধকলটা নিতে তারা পারে না, সেই জন্য খিটখিটে হয়ে যায়। সেই জন্য ওই অবস্থায় মেন্টাল সাপোর্টটা খুব দরকার, বিশেষ করে ফ্যামিলির লোকজনের। আমরা কিভাবে মানে ক্যান্সার রোগে আক্রান্ত মানুষদেরকে সহায়তা করতে পারি, মানে আরও ভালোভাবে যাতে তারা এই রোগটা থেকে মুক্তি পেতে পারে বা কিছুটা হলেও আমরা তাদেরকে হেল্প করতে পারি, কিভাবে সেটা? যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে যে প্লাস্টিক জাতীয় খাবারগুলো বর্জন করা, যেগুলো আমরা সবসময় খেয়ে থাকি। আমরা বড় বড় যে কোনো ব্র্যান্ডেড খাবারই খাই না কেন, মানে বড় বড় যে সমস্ত ব্র্যান্ডেড জিনিসপত্রগুলো রয়েছে বা কেকের জিনিসপত্রগুলো যখন আমরা খাচ্ছি, সেখানেও তো বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় কেক ছাড়াও। তো সেগুলো আমরা কী করি, তখন আমরা মাইক্রোওভেনে গরম করে খাই। আমার বাড়িতে সত্যি কথা বলতে মাইক্রোওভেন আমি ইউজ করি না, কারণ আমি যে বিয়েতে গিফট পেয়েছিলাম সেই 1 থেকে 2 বছর ইউজ করেছি, আমি সত্যি ইউজ করি না, আমার ছেলেকেও দিই না। কারণ হচ্ছে যে মাইক্রোওভেনের খাবারগুলো মানে অ্যাভয়েড করা, বা যখন আমরা খাবারটা গরম করছি তখন আমরা প্লাস্টিক সমেতই গরম করে দিচ্ছি, সেগুলো অ্যাভয়েড করা। বা যখন আমরা করি মানে তখন আমরা কি করি যে এমন প্লাস্টিকের বোল ইউজ করি যেগুলো হয়তো হিটপ্রুফ নয়, বা সেগুলো এমনি নর্মাল এমনি বাইরে থেকে নিয়ে এসেই আমরা খাবারগুলো, অনেকেই আমি দেখেছি, আমার চোখের সামনে দেখেছি, সেই জন্য আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তারা হয়তো এমনিতেই ওই অবস্থাতেই দিয়ে দিচ্ছে, সেগুলো নয়। এমন কোনো মানে কন্টেনার যেগুলো হয়তো দামি কোম্পানি, সেই সমস্ত কন্টেনারগুলো ইউজ করা উচিত। মেনলি হচ্ছে যে প্লাস্টিকের খাবার আর বাইরের রিলেটেড, এই যে বাইরে যে তেলটাকে বারবার করে যে আমরা তেলটাকে একই তেলের মধ্যে বারবার করে ভাজছে কোনো জিনিস, সেই জিনিসপত্রগুলো অ্যাভয়েড করাটা খুব দরকার, খুবই দরকার। আপনি কি কোনো মানে ক্যান্সার ফাউন্ডেশন বা সহায়ক গ্রুপ সম্পর্কে জানেন? না, এরকম কোনো সহায়ক না, কোনো আইডিয়া বা কোনো সময় অংশগ্রহণ জানি না। ঠিক আছে, ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য নিয়মিত জীবনযাপনে কি পরিবর্তন করা? বিভিন্ন রকম লাইফস্টাইল চেঞ্জ করা, অ্যালকোহল সেবন করা ওটাও কমাতে হবে অবভিয়াসলি। আর মানে ধরুন স্বাস্থ্যকর ডায়েট বা নিয়মিত ব্যায়াম এটা কতটা জরুরি? আর ফাস্ট ফুড ডেলি খাওয়া তো একদমই উচিত নয়, যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ওটাই চেষ্টা করতে হবে, দিলে অন্যান্য রোগ থেকেও মানে মুক্তি পেতে পারবো। ক্যান্সার সাধারণ না সবচেয়ে সাধারণ লক্ষণগুলো এবার যেখানে হচ্ছে সেইখানে হ্যাঁ, ডিপেন্ডস অন দ্য সাইড। ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্টে আমরা টেন্ডারনেস দেখতে পাবো, পেন হতে পারে, হাত দিয়ে যদি এক্সামাইন করি তাহলে বিভিন্ন লাম্প ফিল করতে পারি। ক্যান্সার নিরাময়ের জন্য যে সব পদ্ধতি ব্যবহার করা সেগুলো আপনি কি জানেন? যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে আমরা মানে আগে থেকে প্রিভেনশনের জন্য আমরা ধরুন প্রত্যেক মাসে যে ব্রেস্ট এক্সামিনেশন করি ওভাবে করতে পারি, বা বিভিন্ন ধরুন কিছু সমস্যা আছে টেস্ট করতে পারি ডক্টর। হ্যাঁ, আগে আর্লি স্টেজে তো আমরা অবশ্যই ডক্টরের কাছে যাবো, চিকিৎসা করাবো। যদি কোনো কিছু সার্জারি করে ঠিক করা যায় তাহলে ডক্টরের কথা শুনে সার্জারিটা অবশ্যই করাবো, নাহলে মেডিকেশন তো চলতেই থাকে বা কেমোথেরাপি তো আসবেই। ক্যান্সারের রোগ নির্ণয় হওয়ার পর সেই রোগী আর তার পরিবারের মানসিক কি প্রভাব পড়ে আপনার কি? অবশ্যই তার একটু মানে প্রভাব পড়বে, তো তার জন্য কাউন্সিলিং লাগবে, ডক্টর কিসের মতামত অবশ্যই। আপনি কি কোনো ফাউন্ডেশন বা সহায়ক গ্রুপ সম্পর্কে জানেন ক্যান্সারের? আপনি শুনেছি বাট নাম মানে ক্যান্সারের জন্য মানে যাদের ক্যান্সার আক্রান্ত যারা রোগী হয় তাদের সবচেয়ে বেশি কি ধরনের সহায়তা প্রয়োজন হয়? আর্থিক, মানসিক, শারীরিক? সব ধরনেরই লাগে। আর্থিক তো অবশ্যই লাগবে, ওই কেমো বা সামাজিক তো লাগবেই, কারণ তারা ভেঙে পড়ে মানসিক। মেন্টালি সব থেকে বেশি সাপোর্টটা বেশি দরকার, তারপরে ফিনান্সিয়ালি তো লাগবেই। ধন্যবাদ আপনাদের।